আমাদের বাড়িতে আমি আর আমার শ্বশুর দুজনে থাকতাম, আর থাকতো একটা চাকরানী যে আমার সাথেই ঘুমাতো। যখন আমি সকালে উঠতাম আমার পেটে কালো কালি লেগে থাকতো। আমি অবাক হয়ে যেতাম যে এটা কি করে হলো। একদিন আমি আমার কাজের মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে আমার জায়গায় তাকে শুয়ে দিলাম, আর আমি নিজের ঘরের মধ্যেই লুকিয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আমার শ্বশুর আমাকে ভেবে সেই কাজের মেয়েটির সাথে। আজও আমার পেটে ওই কালো দাগটা লেগে আছে। একভাবে 3 সপ্তাহ ধরে রোজ আমার পেটে এই দাগ নজরে আসছিল। কালো কালির ওই দাগ আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। কে ছিল সে যে রাত্রিবেলা আমার পেটে এই দাগ লাগিয়ে যেত? আমি যখন গোসল করতাম তখন ওই দাগ হালকা হয়ে যেত। প্রথমবার যখন আমি ওই দাগ দেখেছিলাম তো ভাবলাম যে হয়তো কোথাও থেকে লেগেছে হবে, কিন্তু ওই দাগটাই রোজ আমার পেটে আমি দেখতে পেতাম। এবার তো আমার মনের সন্দেহ আসতে লাগলো, কিন্তু আমি সন্দেহ করলেও কাকেই বা করব। আমার বাড়িতে আমি ছাড়া আর 2টা মানুষই তো ছিল, এক আমার শ্বশুর আর দ্বিতীয় কাজের মেয়েটি যে কিনা আমার বয়সের ছিল। ব্যাপারটা কিছু এরকম ছিল যে আমার বিয়ের পরেই আমার বরকে বাইরে যেতে হয়, কেননা সে ওখানেই চাকরি করে। আমার শ্বশুর বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর। শাশুড়ির তো প্রথমেই মৃত্যু হয়েছিল, আর আমার বর রফিকুল তার মা বাবার একমাত্র ছেলে ছিল, কিন্তু সে চাকুরি করত অন্য দেশে, আর আমাকে বলতো তোমার ভিসা তৈরি করিয়ে তোমাকেও আমি বাইরে ডেকে নেব। আমার বরের বাইরে চলে যাওয়ার পর আমি ভীষণ উদাস থাকতাম। ঘরে একটা কাজের মেয়ে তো ছিল যে দিনরাত এখানে থাকত, না হলে তো আমি আর আমার শ্বশুর একাই ছিলাম। লোকেরা বিভিন্ন রকম কথা যাতে না বলেন, এজন্যই আমার বিয়ের কিছুদিন আগে থেকেই একটা কাজ মেয়েকে দিনরাতে থাকার জন্য রেখে নেওয়া হয়েছিল, যেসব কাজ করত আর রাত্রে আমার সাথে ঘুমাতো। সে নিজেও যুবতী ছিল। প্রথমে তো আমার শ্বশুরের বেশিরভাগ সময় ঘরের মধ্যেই কাটত, অথবা আরাম ঘরে টিভি দেখে কাটত। কিন্তু আরাম ঘরে বসে তখনই আসতো যখন তার সকালের খাবার খাওয়ার সময় হতো অথবা কোনো দরকার হতো। আমার শ্বশুর ভীষণ অন্যরকমের মানুষ ছিল। খাবার খাওয়ার আগে হাত দুটোকে 1-2 মিনিট ধরে সে ধুয়ে হয়ে যেত, তারপর বারবার একটা হাত শুকতো আর বলতো কি জানি কোনো হাতটা ঠিক করে দেওয়া হয়েছে আর কোনটা ধোয়া হয়নি। তারপর খাবার খেতে গিয়ে টিভি দেখত। আমার সাথে বেশি কথা বলতোই না। যদি কোনো কাজ থাকতো তখনই আমাকে ডাকতো, না হলে সে আমাকে কখনোই থাকতো না। আমি পুরো দিন সেই কাজের মেয়েটিকে দিয়ে ঘরের কাজ করতাম, তার সাথে কথা বলতাম। প্রথম থেকে 2 মাস তো আমার এভাবেই কেটে গেছে গেল। রফিকুলের সাথে আমার প্রতি 3 দিন অন্তর অন্তর কথা হতো। আমি প্রত্যেকবার তাকে আমার ভিসার কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু সে বলতো যে আমি চেষ্টা করছি। যখনই আমি কাজের মেয়েটিকে আমার শ্বশুরের ঘরে পরিষ্কার করার জন্য বলতাম, সে করত না। সে বলতো দিদি তুমি বরং আমার সাথে চলো, মালিককে দেখে আমার খুব ভয় লাগে। বারবার সে আমাকে দিয়ে বিছানার চাদর বদলায়, কখনো আবার ঝাড়ু দিতে বলে যে তুমি ঠিক করে ঘর করো না। আমি কাজের মেয়েটির কথায় হাসতে লাগলাম। আমার বললাম এটা তো তার একটা বাতি। তখন কাজের মেয়েটি বলতে লাগলো না না দিদি, আমার তো তাকে একটু অন্য নজরের বলেই মনে হয়, তার নজর খুব একটা ভালো না। তুমি কি জানো কাল আমাকে সে কি বল? এত গরম আমার ঘরে, আমি স্নান করতে যাচ্ছি, তুমি চাইলে নিজের ওড়না সরিয়ে কাজ করতে পারো। তার এই কথাটা আমার অদ্ভুত লাগলো। তাকে তো আমি এই কথাটা বলেই এড়িয়ে গেলাম যে তোমাকে মেয়ে ভেবে হয়তো এই কথা বলে দিয়েছে। তখন কাজের মেয়েটি বলতে লাগলো বিভু, বাড়িতে বিভিন্ন রকম লোকের সাথে কাজ করেছি, সবার নজর আমরা খুব ভালো করে জানি দিদি। তারপর সে রান্নাঘরে চলে গেল। আমি ওই কথাটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু এবার আমার সাথে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আসলে সে কে ছিল যে আমার পেটে কালো রঙের এভাবে দাগ লাগাতো আর আমি বুঝতে পারতাম না? রাতে আমি দেরি করে জেগে থাকতাম। আমার কাজ করার মেয়েটি আমার ঘরের মেঝেতেই বিছানা পেতে ঘুমতো। রাত 2টা পর্যন্ত আমি জেগে থাকতাম, কিন্তু তারপর আমার ঘুম ভেঙে যেত। পুরো দিন ঘরের কাজে লেগে থেকে আমি পুরো রাত জেগে থাকতে পারতাম না। একবার যখন আমি আমার শ্বশুরের ঘরে তাকে চাইতে গেলাম, তো আমার তো হুঁশ উড়ে গেল। দেখলাম যে সে কালো রঙের কালি আঙ্গুলে লাগিয়ে পরিষ্কার কাগজে লম্বা চওড়া করে কাটছিল। তাতে বিকেলের চা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি যা কিছু দেখলাম আমার তো হুঁশ উড়ে যাবার জন্য যথেষ্ট ছিল। যখন তার নজর আমার উপর পড়ল, তখন প্রথমে তো আমি ঘাবড়ে গেলাম। তারপর আমাকে দেখে সে রেগে গিয়ে বলল, তুমি না জিজ্ঞাসা করে আমার ঘরে কেন চলে আসো? তোমাকে কি কেউ শেখায়নি যে দরজার বাইরে থেকে অনুমতি নিয়ে তবেই ঘরে ঢুকতে হয়? প্রথমবার সে আমার সাথে এরকম ভাষায় কথা বলছিল। সে কথা শুনে তো আমার গায়ের রং পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি পিছিয়ে গেলাম খানিকটা, তারপর সোজা নিজের ঘরে চলে এলাম। আমার হৃদয় তো এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যেন বাইরে বেরিয়ে আসবে। আমার পেটে লাগা কালো দাগ আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। তাহলে কি এই দাগটা আমার শ্বশুরের? এই চিন্তা আমার মাথায় আসার সাথে সাথে আমি কেঁপে উঠলাম। এটা অদ্ভুত একটা ঘটনা ছিল। আমি ভাবলেই যেন আমার কিরকম একটা অনুভূতি হতো। প্রথমে তো এই কথাটা মেনে নিতে আমার মন বারবার মানা করেছিল, কিন্তু একটানা বদলে যাওয়া সত্যি হলো এই যে আমার পেটে এই দাগটা হতেই থাকতো, আর আমার শ্বশুর ও সেই রঙের কালি সাদা কাগজে নিয়ে আঁকিবুকি কাটত।
একবার আমি আমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম, তখন আমার শ্বশুর কাজের মেয়েটির একদম পিছনে দাঁড়িয়েছিল। মেয়েটি তো ভীষণ মন দিয়ে বাসন ধুতেছিল, আর শ্বশুর তার কাছে এসে গিয়েছিল, হয়তো কয়েক ইঞ্চি দূরত্ব ছিল। আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছিল। এর মানে ওই কাজের মেয়েটি কি সেদিন ঠিকই বলেছিল যে আমার শ্বশুরের নজর আর তার মানসিকতা ঠিক নয়। আমি রান্নাঘরে চলে গেলাম আর আমি আমার শ্বশুরকে বললাম, বাবা আপনি এখানে কি করছেন? কারণ আমি আজকের আগে কখনো তাকে রান্নাঘরে দেখিনি। সে আমার আওয়াজে খুব বাজেভাবে ঘাবড়ে গেল। আমাকে রান্নাঘরে দেখে একটু অন্যরকম মনে হলো তাকে। আমার আওয়াজ শুনে কাজের মেয়েটা আমার দিকে ঘুরল। বোধহয় আমার শ্বশুরের আসার ব্যাপারটা সে খেয়াল করেনি। বাবা অদ্ভুত নজরে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। আমি কাজের মেয়েটির চোখের দিকে তাকালাম আর শ্বশুরকে রান্নাঘরে আসার কারণ জিজ্ঞাসা করতে লাগলাম। তখন সে বলতে লাগল, আমি এই কাজের মেয়েটাকে তাড়িয়ে দেব। এ ঝাড়ু দেবার পর হাত না ধুয়ে বাসন ধুতে চলে গিয়েছিল। ওর হাত। আমার শ্বশুর ভীষণ চিন্তায় ছিল আর বিরক্ত হচ্ছিল। মেয়েটিও ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলতে লাগল, মালিক কেন মিথ্যা কথা বলছেন? আমি প্রথমেই হাত ধুয়েছি আর তারপরে সে রান্নাঘরের বাসনে হাত দিয়েছি। তখন আমার শ্বশুর তো কাজের মেয়েটির সাথে তর্ক করতে লাগলো আর বলতে লাগলো, আমার ছেলের টাকাকে শুধু শুধু নষ্ট করার জন্য তোমাকে মাইনে ও দেব আর তুমি ঝাড়ুর হাতে বাসন ধরবে? এটা তো আমি আজকে তোমাকে দেখে নিলাম, না হলে কি জানি তুমি কবে থেকে নোংরা বাসনেই আমাকে খাবার দাও। আমি আমার শ্বশুরকে অনেক করে বললাম, আপনি এখান থেকে যান, আমি নিজেই কাজের মেয়েটির সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু সে আমার উপরেও রেগে গেল এবং বলতে লাগলো, তুমি নিজে নরম বললে ও এরকম করতে পারে, না হলে আমি এই মেয়েটাকে দুদিনে সোজা করে দেব। আমার ছেলে বাইরের দেশে গিয়ে না জানি কিভাবে নিজেকে জ্বালিয়ে ঘরে টাকা পাঠায়, আর এই মেয়েটা আমাকে বাজে নোংরা বাসনে খেতে দেয়। আজ থেকে তুমি আমার বাসন ধুবে। আমি এই মেয়েটার হাতে বাসন দেখলে ওকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেব। কাজের মেয়েটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি এখানে কাজ করব না। যদি পয়সা নিয়ে থাকি নিজের মেহন্তের জন্যই নেই। আমি নিজের মানসম্মান বেচিনি যে এই মালিক আমাকে এত কথা শোনাবে। সেও রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি তাকে গলা জড়িয়ে ধরে চুপ করালাম। আমার শ্বশুরের সাথে একা থাকতে আমি কিছুতেই চাইছিলাম না। আমার মনের এইটুকুই জোর ছিল যে অন্তত একটা মেয়ে তো আমার সাথে রয়েছে। এদিকে আরেকটা সমস্যা থেকে বের হতে পারছিলাম না, যে আমার পেটে কালো কালির দাগ শুলে আসতো কোথা থেকে। আর একটা কাজের সাথে থাকার পরেও কি করে আমার শ্বশুর আমার ঘরে আসতে পারত? আমি কাজের মেয়েটাকে বললাম যে তুমি বাসনে হাত দিও না, আমি নিজেই ধুয়ে নেব, কিন্তু তুমি কাজ ছেড়ে যেও না। আমি অনেক কষ্ট করে মেয়েটিকে রাজি করালাম আর রান্নাঘরের বাইরে চলে এলাম। তখনই আমি ফোনে আমার শ্বশুরকে আমার বরের সাথে তর্ক করতে দেখলাম, সে যাতে সেই কাজের মেয়েটিকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম, রফিকুলকে আমি পরিষ্কারভাবে বলে দেব যে কাজের মেয়েটিকে আমি কখনোই কাজ থেকে ছাড়াবো না। এখন তো আমি একদমই একা থাকার পক্ষে ছিলাম না। আমি রফিকুলকেও বলে দিলাম যে যদি ঘর থেকে কাজের মেয়েটি যায় তো আমিও বাবার বাড়ি চলে যাব। তোমার বাবার বাসন নিয়ে সমস্যা, সেটা আমি নিজেই ধুয়ে দেব। আমার বর নিজের বাবাকে না জানি কি বোঝালো, কেননা সে এখন আর তর্ক করে না। আমি নিজেই বাসন ধুতে লাগলাম। আমি শ্বশুরের সামনে নিজেই খাবার রেখে দিতাম। এরপর আমি যখন কিছুক্ষণ আরাম করার জন্য ঘরে যেতে লাগলাম, তখন সে আমাকে বলতে লাগলো, আজকের পর যেন আমার ঘরে এই কাজের মেয়েটিকে আমি না দেখতে পাই। আজকের পর আমার ঘরে পরিষ্কারের কাজ তুমি নিজেই করবে। এটা শুনে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম আর ভাবলাম শ্বশুর এখন রাগ করে আছে, কয়েকদিন কাজ করে দিই, তারপর সব নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কি করে বুঝবো যে তার নিজের ঘরে আমাকে ডাকার কি কারণ থাকতে পারে? আমি যখন আমার শ্বশুরের ঘরে জিজ্ঞাসা করে ভেতরে গেলাম যাতে তার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারি, তখন সে আবার কালো কালির মধ্যে আঙ্গুল ডুবিয়ে বসেছিল আর আরেকটা সাদা কাগজের উপর আঁকিবুকি কাটছিল। আমাকে দেখে সে সবকিছু আলমারির মধ্যে ঢুকিয়ে দিল আর নিজে সোজা হয়ে বসে পড়ল। আমি বললাম, বাবা আমি ঘর পরিষ্কার করে দিই। তখন সে বলতে লাগলো, হ্যাঁ করে দাও। আমি তার বিছানার চাদর বদলে ঘরে ঝাড়ু দিতে লাগলাম, কিন্তু সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। একবারও সে আমার দিক থেকে নজর সরায়নি। আর যদি সে এভাবেই একভাবে আমার দিকে তাকাতে থাকে, তাহলে আমি কখনোই ভালোভাবে আরাম করে কাজ করতে পারবো না। ঘাবড়ে গিয়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি বারবার আমার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলো। তার সাথে সাথে মেঝেতে ঝাড়ু দিতে লাগলাম। আমার শ্বশুর চেয়ার নিয়ে আমার কাছে চলে আসলো। সে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর তার জন্য আমাকে দাঁড়িয়ে পড়তেই হলো। সে আমাকে বলতে লাগলো, এত গরম পড়েছে, তুমি নিজের ওড়না রেখে ঝাড়ু লাগাতে পারো। আমি তো এমনিতেও যাচ্ছি ওয়াশরুমে স্নান করতে, আমার ঘরে কেউ থাকবে না। তার এই কথাটা এতটাই আসতেছিল যে আমি তো শুনে অবাক হয়ে গেলাম, কারণ অন্যান্য সময় তো সে জোরে কথা বলতো। কাজের মেয়েটির কথা তখন আমার মনে পড়ে গেল, আর তাই আমি বললাম, না না, আমার ওড়না গায়ে দিয়ে কাজ করার অভ্যাস আছে। এটা যখন বলছিলাম ঠিক তখনই আমার শ্বশুর তার রুমাল পকেট থেকে বের করল আর আমার মুখের ঘাম মুছতে লাগলো।
আমি ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেলাম। তখন সেও একটু আবড়ে গেল, আর তখনই সে তার ঘরের বাথরুমে চলে গেল। আমার তো এমন অবস্থা ছিল যে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হতেই ভুলে গিয়েছিল। আমার তো এবার আমার শ্বশুরের চরিত্রের উপর সন্দেহ হতে লাগলো। আমি তাড়াতাড়ি করে তার ঘর পরিষ্কার করলাম আর বাইরে চলে এলাম। আমি সারাদিন চিন্তার মধ্যেই ছিলাম। রাতে যখন আমি কাজের মেয়েটির সাথে নিজের ঘরে আসলাম, তখন সে মেঝেতে বিছানা পাচ্ছিল। আমি বললাম, সুমি, একটু এদিকে এসো তো, আমার কথা আছে তোমার সাথে, শুনে যাও। আমি ভাবলাম আমার এই কথাগুলো কাজের মেয়েটিকে বলা উচিত। সে নিজের বিছানা ছেড়ে আমার কাছে এসে বসে পড়ল। আমি তাকে বললাম, তুমি যা কিছু আমার শ্বশুরের বিষয়ে বলেছ সমস্ত কথা আমার সত্যি বলে মনে হচ্ছে যেন। তারপর আমি ওকে এটাও বলে দিলাম যে রোজ আমার পেটে কালো কালির দাগ লাগে। তখন সে আমার কথা শুনে আমাকে অবাক হয়ে বড় বড় চোখ করে দেখতে লাগল, আর আমাকে বলল, দিদি, আমার তো প্রথমেই তোমার শ্বশুরের উপর সন্দেহ ছিল। আমার তো মনে হয় যে সে তোমার সাথেও ভুল কিছু করতে পারে। আমাদের গ্রামেও একটা শ্বশুর এরকম বাজে কিছু করে তার বৌমাকে বিয়ে করে নেয়, তারপর বাইরে থাকত। কাজের মেয়েটি বলল, প্রথমে তো মালিক শুধু আমাকে দেখত, এখন তো যখনই আমার নজর তার দিকে পড়ে তখনই আমি দেখি যে সে তোমাকে দেখতে থাকে। আমাকে উনি বের করে দেওয়ার জন্য সে চিন্তা করছে, এজন্যই তো বিনা কারণে আমার কাজে সে ভুল বের করতে থাকে। আমি তো ভয়ের সব কথা শুনে কাঁদতে লাগলাম। এবার থেকে আমি নিজের ঘর ভিতর থেকে বন্ধ করে ঘুমাতে লাগলাম। এবার আমার পেটে আর কোনো দাগও থাকত না। এবার আমার বিশ্বাস হয়ে গিয়েছিল রাতে নিশ্চয়ই সে আমার ঘরে আসত। মনে হয় কোনো বাজে কিছু করতে চাইত। মনে হয় সে বাজে কিছু করেছে, কিন্তু এটা কি করে সম্ভব? এরপরে যবে থেকে আমি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা শুরু করি, আমার শ্বশুর আমাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু আমি পরোয়া করি না। কিছুদিন পর আমার শ্বশুর আমার উপর চেঁচাতে লাগলো। সে বলতে লাগলো, তুমি তোমার ঘরের দরজা কেন বন্ধ করো? আমার ছেলে তোমাকে আমার দায়িত্ব ছেড়ে দিয়ে গেছে। আমার এই কাজের মেয়েটির উপর একটু বিশ্বাস নেই, এজন্য আমি এসে বারবার ঘরের মধ্যে উকি মেরে যায়। কখনো কোনো দামি জিনিস চুরি করে যদি সে পালিয়ে যায়, তখন শ্বশুরের কোনো কথাতেই আমি বিশ্বাস করতাম না। আমি রাতে রফিকুলকে বলে দিলাম যে আমার ভিসার তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি তোমার কাছে যেতে চাই। এরপর যে কথাটা রিকুল আমাকে বলল, সেটা শুনে আমার কান্না পেয়ে গেল। সে বলতে লাগলো, বাবা আমাকে তোমার ভিসা বানানোর জন্য পুরোপুরিভাবে বারণ করে দিয়েছে। সে ঘরের বৌমাকে বাইরে কিছুতেই পাঠাবে না। আমি এটা শুনে কাঁদতে শুরু করে দিলাম। আমি বললাম, রফিকুল, আমি এখানে থাকতে চাই না, হয় তুমি এখানে ফিরে এসো, না হলে আমাকে নিজের কাছে ডেকে নাও। সে বলতে লাগলো, ব্যাস ব্যাস, একটা বছরের তো ব্যাপার, আমি চলে আসব, তুমি শুধুমাত্র এই একটা বছর থেকে যাও। আমি তার এই কথাতেও রাজি হলাম না, কিন্তু রফিক নিজের অসুবিধার কথা আমাকে বলতে লাগলো যে 1 বছর পরে সে খুব ভালো রকম টাকা পয়সা পেয়ে যাবে, আর যদি এখন ছেড়ে সে চলে আসে তাহলে তার লোকসান হবে। শ্বশুরকে দেখে আমার বিরক্ত লাগতে লাগলো। আমি তো নিজের ইচ্ছায় নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারতাম না। যেই আমি দরজা বন্ধ করতাম সে চেঁচাতে লাগত। সমস্ত কাজের দায়িত্ব কাজের মেয়েটির বদলে সে আমার উপর ছেড়ে দিয়েছিল। যে অসুবিধার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম সেটা একমাত্র আমিই জানতাম। এবার তো সে প্রত্যেকটা কথাতেই আমাকে ঢুকতে লাগলো। আমি যদি নিজের ঘরে দুপুরবেলা আরাম করতে যেতাম, তখন সে হাঙ্গামা শুরু করে দিত, তোমার আমার প্রতি কোনো দায়িত্বই নেই, তুমি তো আমার চিন্তাই করো না, আমাকে খাবার দিয়ে বোঝাও যে তুমি আমার দায়িত্ব পালন করছো। আমি রফিকুলকে বলবো, তোমার বিরুদ্ধে অভিযোগ করব। আমি তার রোজ রোজ এরকম ব্যবহারে বিরক্ত হয়ে গেলাম। বন্ধুরা, ভিডিও এর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SM ম্যাজিকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একদিন আমি তাকে বললাম, আপনি আমার থেকে কি কাজ চাইছেন? কি কাজ করতে হবে? আমি আপনার ঘর নিজেই পরিষ্কার করে দিই, আমি আপনার সমস্ত কাজ করে দিই, খাবার দিই, চা দিয়ে সবকিছু সময়ের মধ্যে করে দিই, এছাড়া আর আমার কি দায়িত্ব আছে? তখন সে বলতে লাগলো, তুমি আমার কাছে বসে আমার সাথে কথা বলো না, আমাকে সময় দাও না। এটা আমার পক্ষে কঠিন ছিল। আমি তার সাথে বসে কি কথা বলবো? তার তো এটা নিয়ে নিজেই ভাবা উচিত ছিল না। তার কোনো বন্ধু ছিল আর না সে ঘরের বাইরে যেত, অথবা তার কোনো বন্ধু ঘরেও আসত না। গ্রামেও তার কঠিন কথাবার্তা এবং আচরণের চর্চা ছিল। লোক তার সাথে কথা বলতেও ভয় পেত। এইবার আমি তাকে বললাম, আপনারা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করার শখ থাকে তাহলে করে নিন, কিন্তু আমি আপনার সাথে বসে কথা বলতে পারবো না। একটা বউ হওয়ার কারণে আমার যা যা করার আমি সেসব কর্তব্যই করি, এর থেকে বেশি আপনি আমার থেকে কোনো আশা করবেন না। এই কথাগুলো শুনে সে রাগে চিৎকার করে উঠল, কিন্তু আমাকে কিছুই বলতে পারল না, আর সে ঘরে চলে গেল। কাজের মেয়েটিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল। সে বলতে লাগলো, দিদি, তুমি একদম ঠিক করেছ। তুমি কি মালিকের বউ নাকি যে তুমি ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলবে? কাজের মেয়েটির কথা আমার কাছে ঠিক মনে হলো। তার সাথে আমার কি বা সম্পর্ক আছে? আমি তার সাথে কেনই বা কথা বলতে যাব?
আমি ভাবলাম ভালোই হলো, সে আমার প্রতি রাগ করেছে, অন্ততপক্ষে আমাকে কে বিরক্ত করবে না। কিন্তু যেটা আমার সাথে রাত্রে হলো, তাতে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সকালবেলা আমার পেটে আবার কালো রঙের দাগ লেগেছিল। কাজের মেয়েটি এখনো পর্যন্ত শুয়ে ঘুমাচ্ছিল। আমি যখন তাকে বললাম, তখন সে বলতে লাগলো, আমার মাথা ভারী, আমার ঘুম পাচ্ছে, রাতভর আমার হুঁশ ছিল না যে আমি কোথায় ঘুমিয়েছি। তারপর সে বলতে লাগলো, হ্যাঁ আমার মনে পড়েছে, রাতে আমার মাথায় হালকা হালকা ব্যথা ছিল। মালিক আমাকে একটা ব্যথার ওষুধ দিয়েছিল আর বলেছিল এটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা খাবার পর আমার জ্ঞান ছিল না। আর আমি ভাবতে লাগলাম, কাজের মেয়েটি ওষুধ খেয়েছিল, কিন্তু আমি তো কিছুই খাইনি। আমার কেন কিছু মনে নেই? তাহলে কেন আমার পেটে এরকম দাগ থাকে? এবার আমি ঠিক করলাম যে আর আমি চুপ করে থাকব না। আমি রাতের কাজের মেয়েটিকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দিলাম, আর আমার বিছানায় তাকে শুয়ে দিলাম আর নিজে লুকিয়ে গেলাম। কাজের মেয়েটিকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল। আমি পর্দার পিছনে লুকিয়ে পড়েছিলাম। যখন রাত 1টা বাজে, তখন শ্বশুর আমার ঘরে আসলো, আর যখন সে বিছানার কাছে যেতে লাগলো, আমি তখনই লাইট জ্বালিয়ে দিলাম। আমার শ্বশুর পিছনে সরে আসলো। আমাকে তার নিজের পিছনে দেখে সে অবাক হয়ে গেল আর ঘরের বাইরে চলে গেল। এরপর আমি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলাম। আমার হাত পিছন দিকে বাঁধা ছিল, আমার মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল, আর আমার চোখে ছিল কিছু না করে উঠতে পারার কারণে জল। অন্য একটা চেয়ারে আমার শ্বশুর বসেছিল, তাকেও দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। সামনে 2টো লোক দাঁড়িয়েছিল, আর আমার আলমারি থেকে সমস্ত সোনা বের করা হচ্ছিল। এই কাজের মেয়েটি ওদের সাথে দাঁড়িয়েছিল। সে বলতে লাগলো, এই সমস্ত খেলা ওই মেয়েটিরই রচনা করা। সে তার দেশে কবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যেতে পারত, শুধুমাত্র আমায় সে ভরসা দিতে চেয়েছিল। সে জেনে শুনেই আমার মনের মধ্যে আমার শ্বশুরের বিরুদ্ধে সন্দেহ করতে থাকত। আমার পেটের কালো দাগ সে নিজেই করত, আর আমার শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কথা লাগান ভাগান করত যে তোমার বৌমা ভালো নয়, তোমাকে সময় দিতে সে রাজি হয় না, সে তোমার কোনো কথাই শোনে না। সে খুব ভালো করেই জানত যে আমার শ্বশুর একটু সন্দেহ বাতিগ্রস্ত, এজন্যই সে তার সামনে ইচ্ছা করে ঝাড়ুর হাতেই বাসন মাজতে শুরু করে দিত। সে চাইছিল আমার শ্বশুর বৌমা ঝামেলার মধ্যে জড়িয়ে যায় আর সে নিজে কাজ করে ফেলতে পারে। যখন আমি ওকে নিজের প্ল্যান বললাম, তখন সে নিজের 2টো লোককে ডেকে নিল। মেয়েটি কোনো ঘুমের ওষুধ খায়নি। সে আমাকে আর আমার শ্বশুরকে একই ঘরের মধ্যে জড়ো করতে চেয়েছিল। আর রাতে সে আমার শ্বশুরকে বলেছিল, তোমার পুত্রবধূ রাতে আমাকে তার জায়গায় ঘুমাতে দিয়ে কারো সাথে দেখা করতে যেতে চায়, বিশ্বাস না হলে তার ঘরে এসে দেখে নিও। এজন্যই রাতে শ্বশুর আমার ঘরে আসে দেখতে আর বোঝার চেষ্টা করে আমার বিছানার কাছে এসে যে তাহলে বিছানায় কে শুয়ে আছে। তখনই আমি লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে দেখে সে আবার নিজের ঘরে যেতে লাগলো। তখন দরজায় সেই 2টো লোক দাঁড়িয়েছিল যাদের হাতে খুব ধার দেওয়া ছুরি ছিল। এই লোক ঘরে ঢোকার সাথে সাথেই কাজের মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়ল। আমরা শ্বশুর আর বৌমা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলাম, আর তারা সবকিছু চুরি করতে লাগলো আমাদের সামনে। এমন সময় হঠাৎ করে হলো কি, সেই রাতেই আমাদের সারপ্রাইজ দিতে রফিকুল বাড়ি চলে আসলো। সে যেই না ঘরে পৌঁছালো, ঘরের মেইন গেট খোলা আছে দেখে সে একটু ভয় পেয়ে গেল। যখন সে ভিতরে ঢুকলো, তখন 2টো লোকের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারল যে ঘরে নিশ্চয়ই চোর ঢুকে পড়েছে। তাই সে ঘাবড়ে গিয়ে শ্বশুরের ঘরে ঢুকে পুলিশকে ফোন করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছল, আর আমরা খুব বড় ঝড়ের হাত থেকে বেঁচে গেলাম। এরপর আমার শ্বশুর অন্য শহরে যেতে রফিকুলকে পরিষ্কারভাবে বারণ করে দিল। আমার শ্বশুর বলেছিল, আমরা কম পয়সায় ঠিক চালিয়ে নেব, কিন্তু কোনো কাজের মেয়েকে রাত দিনের জন্য ঘরের মধ্যে রাখব না। তারা ঘরের অনুপ্রবেশকারীর মতো হয়, আর সুযোগ পেলেই তারা তাদের কাজ ছেড়ে নেয়। আমার বিয়ে 4.5 বছর হয়ে গেছে, আমার 2টো সন্তান আছে, তবে ঘরের সব কাজ আমি নিজেই করি। এমনকি আমার স্বামী একজন কাজের মেয়েকে ঘরে রাখতে চাইলেও আমি তার সরাসরি নিষেধ করে দেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।